দুটো দেশ, দুটোরই চীনের সাথে সীমান্ত, দুটোই একসময় শুধু একটা শক্তির উপর নির্ভর করেছে। দুটোই সেই নির্ভরতায় ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু একটা দেশ সেই ফাঁদ থেকে বের হয়ে এসেছে। তার নাম হচ্ছে ভিয়েতনাম। একসময় চীনের সাথে যুদ্ধ করেছে, আমেরিকার সাথে যুদ্ধ করেছে, এখন দুজনের সাথেই ব্যবসা করে। জাপানের সাথে প্রতিরক্ষা চুক্তি করে, ইউরোপের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করে। 2025 সালের লোই ইনস্টিটিউট এশিয়া পাওয়ার ইন্ডেক্সে সবচেয়ে বেশি র্যাঙ্ক উন্নতি করা দেশটির নাম এই ভিয়েতনাম। আর বাংলাদেশ ভারতের সাথে কূটনৈতিক টানপোড়েনের মাঝে নতুন পথ খুঁজছে, চীনের সাথে সম্পর্ক বাড়াচ্ছে, আমেরিকার কাছে ব্যবসায় শুল্কমুক্ত নীতি আর জাপানের কাছ থেকে ডেভেলপমেন্ট প্রজেক্ট ও নৌবাহিনীর জন্য পেট্রোল বোট নিচ্ছে। চীন পাকিস্তানের সাথে নতুন যুদ্ধ বিমানের চুক্তি করছে। এটা কি ভুল, নাকি এটাই সেই পথ যেটা ভিয়েতনাম বহু আগে বেছে নিয়েছিল? আজকের ভিডিওতে আমরা জানব কেন কোনো ছোট দেশ শুধু একটি বড় প্রতিবেশীর উপর নির্ভর করতে পারে না। ভিয়েতনামের বাস কূটনীতি, যা আজ গোটা বিশ্বের মডেল। মঙ্গোলিয়ার থার্ড নেইবার পলিসি কিভাবে কাজ করছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, ভারতের সাথে উত্তেজনা, চীনের সাথে সম্পর্ক বৃদ্ধির বাস্তবতা, নতুন যুদ্ধবিমান কেন এই মুহূর্তে বাধ্যতামূলক, আর সবশেষে বাংলাদেশ কোন পথে হাঁটলে সবচেয়ে লাভজনক হবে। কিন্তু আগে বুঝতে হবে মূল প্রশ্নটা, যখন দুটো বড় শক্তি পাশাপাশি থাকে আর ছোট দেশ মাঝখানে থাকে, তখন সেই ছোট দেশের সামনে তিনটা পথ থাকে। একটার পক্ষ নেওয়া, দুই কারো পক্ষ না নিয়ে চুপ থাকা, তিন সবার সাথে সম্পর্ক রেখে নিজের স্বার্থ আদায় করে নেয়া। ইতিহাস বলে প্রথম দুটো পথ ব্যর্থ হয়েছে বারবার, তৃতীয় পথই টিকে থাকার একমাত্র উপায়। ভিয়েতনামের ইতিহাসটা বোঝা দরকার। একসময় ভিয়েতনাম ও চীন ছিল মতাদর্শগত ভাই, দুটোই কমিউনিস্ট। ভিয়েতনাম যুদ্ধে চীন সহায়তা করেছিল। তারপর 1979 সালে হলো সিনো ভিয়েতনাম ওয়ার। চীন ভিয়েতনামে আক্রমণ করলো, রক্তাক্ত সংঘর্ষ, সম্পর্ক ভেঙে গেল। সেই যুদ্ধের পর ভিয়েতনাম কি করলো? ভিয়েতনাম চীন সম্পর্ক একটি মতাদর্শগত বন্ধুত্ব, ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা এবং অর্থনৈতিক সম্পর্ক। তবু 2025 সালেও চীন ভিয়েতনামের সবচেয়ে বড় আমদানি উৎস ও বৃহত্তর বাণিজ্যের অংশীদার। একই সাথে ভিয়েতনাম মার্কিন যুক্তরাষ্ট্রের অষ্টম বৃহত্তম বাণিজ্য অংশীদার হয়ে উঠছে এবং জাপান, ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা ও কোরিয়ার সাথেও নিরাপত্তা সম্পর্ক গভীর করেছে। ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম ঐতিহ্যগতভাবে বাস কূটনীতি আরও এগিয়ে নিয়ে গিয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন উভয়ের সাথেই সম্পর্ক রাখার দশকের পুরনো নীতি। কম দেশি বড় শক্তির উপর নির্ভরশীলতার বিপদ ভিয়েতনামের মতো বোঝে, কারণ ভিয়েতনাম শতাব্দীর পর শতাব্দী বৃহত্তর রাষ্ট্রের আধিপত্য প্রতিরোধ করেছে, আবার অর্থনৈতিকভাবে তাদের থেকে সুবিধাও নিয়েছে। ফলাফল, লোই ইনস্টিটিউটের 2025-এর এশিয়া পাওয়ার ইন্ডেক্সে ভিয়েতনামের সবচেয়ে বেশি বার্ষিক র্যাঙ্কিং উন্নীত করে 27টি ট্র্যাক করা দেশের মধ্যে 12তম শক্তিশালী দেশ হিসেবে জায়গা করে নিয়েছে। ভিয়েতনামের কৌশলটা আসলে কি? সহযোগিতা ও সংগ্রাম, একই সাথে প্রতিবেশীদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান, আবার সার্বভৌমত্ব হুমকিতে পড়লে দৃঢ়ভাবে প্রতিরোধ। ভিয়েতনামের মতোই আরেকটা উদাহরণ আছে মঙ্গোলিয়া। রাশিয়া ও চীনের মাঝখানে ছোট্ট একটা দেশ, স্থলবেষ্টিত, কোনো সমুদ্র বন্দর নেই, দুই পরাশক্তি দুই দিকে। মঙ্গোলিয়া কি করলো? থার্ড নেইবার পলিসি গ্রহণ করে আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপকে তৃতীয় প্রতিবেশী বানালো। উদ্দেশ্য একটাই, কোনো এক দেশের উপর অতিরিক্ত নির্ভরশীল না হওয়া। এই নীতি কাজ করেছে। মঙ্গোলিয়া আজ পুরো একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকে আছে, যদিও দুই পাশে দুই বিশাল পরাশক্তি। এই দুটো উদাহরণের মূল শিক্ষা একটাই, কৌশলগত বৈচিত্র্য, এক ঝুড়িতে সব ডিম না রাখা। এবার বাংলাদেশের কথায় আসি। বছরের পর বছর বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। ভৌগোলিকভাবে ভারত বেষ্টিত একটা দেশের জন্য এটা স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু এই নির্ভরতার মূল্য কি দিতে হয়েছে? তিস্তা মহাপরিকল্পনা 2011 থেকে আটকে আছে, 15 বছরেও পানি বন্টন চুক্তি হয়নি। উত্তরবঙ্গের মানুষ এখনও বন্যা ও খাবার চক্রে আটকা। সীমান্তে ভারত ক্রমাগত নতুন ঘাঁটি ও অবকাঠামো গড়ছে।
বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিক হত্যা থামেনি। মিয়ানমার সংকটে রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারতের সহযোগিতা প্রয়োজন, কিন্তু বলিষ্ঠ ভূমিকা দেখা যায়নি কখনোই। আর 2024 সালে হাসিনা সরকারের পতনের পর দিল্লির সাথে সম্পর্ক যখন তলানিতে ঠেকেছে, তখন স্পষ্ট হয়ে গেছে শুধু একটা দেশের উপর নির্ভরশীলতা থাকা কতটা ঝুঁকিপূর্ণ। এটাই সেই মুহূর্ত যখন বাংলাদেশ নতুন পথ খুঁজতে বাধ্য হয়েছে। বাংলাদেশ এখন চীনের সাথে সম্পর্ক বাড়াচ্ছে। মোংলায় চীনা অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। প্রধানমন্ত্রীর চীন সফরে $9.21 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব এসেছে। ভারতীয় মিডিয়া এটাকে উদ্বেগজনক বলছে, কিন্তু এটা কি সত্যি উদ্বেগজনক, নাকি এটাই স্বাভাবিক ও যুক্তিসঙ্গত বাংলাদেশকে এগিয়ে যাওয়ার জন্য? ভিয়েতনামের উদাহরণ দেখুন। ভিয়েতনাম চীনের সাথে সীমান্ত বিরোধ করছে দক্ষিণ চীন সাগরে, তবুও চীন ভিয়েতনামের সবচেয়ে বড় আমদানির উৎস। কারণ ভিয়েতনাম বুঝছে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা আর অর্থনৈতিক সহযোগিতা আলাদা করা যায়। হানাই মেরিটাইম বিরোধকে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক থেকে আলাদা রাখার চেষ্টা করছে। বাংলাদেশও সেই পথে হাঁটছে। চীনের সাথে অর্থনৈতিক সম্পর্ক মানে ভারত বিরোধিতা নয়, এটা জাতীয় স্বার্থের কৌশলগত সিদ্ধান্ত। একই সাথে জাপানের কাছ থেকে পেট্রোল বোট, তুরস্কের সাথে প্রতিরক্ষা সহযোগিতা, পাকিস্তানের সাথে J-17 আলোচনা। এই বৈচিত্র্যই হলো মঙ্গোলিয়ার থার্ড নেইবার পলিসির বাংলাদেশি সংস্করণ। তাই এবার সামরিক প্রশ্নে আসি। নতুন যুদ্ধবিমান কেন এই মুহূর্তে বাধ্যতামূলক বাংলাদেশের জন্য? বাংলাদেশ বিমান বাহিনীতে এখন 60 বছরের পুরনো F-7 বিমান 1960-এর দশকে সোভিয়েত MiG-21 এর চীনা সংস্করণ। মিয়ানমার চালাচ্ছে ACU-30 SME J-17, ভারতের কাছে রাফায়েল। এই প্রতিবেশীদের তুলনায় বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা অত্যন্ত দুর্বল। ভিয়েতনামও ঠিক এই কারণে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করেছে এবং আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের সাথে নিরাপত্তা সম্পর্ক সম্প্রসারিত করেছে চীনের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে। বাংলাদেশের চাওয়া যুদ্ধ নয়, কিন্তু প্রতিরোধ ক্ষমতা না থাকলে যুদ্ধ এড়ানো সম্ভব হয় না। যে দেশ দুর্বল সে দেশকে যে কোনো প্রতিবেশী চাপে ফেলতে পারে, সেটা তিস্তার পানি হোক বা সীমান্তে ঘাঁটি নির্মাণ নিয়ে হোক। J-17 কেনার সিদ্ধান্ত, J-17 আলোচনা, এগুলো শুধু প্রযুক্তিগত সিদ্ধান্ত নয়, এগুলো রাজনৈতিক বার্তাও। বাংলাদেশ এখন কারো চাপে সহজে নতি স্বীকার করবে না। তাই সবশেষ প্রশ্ন আসে, তাহলে বাংলাদেশের সামনে কোন পথ খোলা? ভিয়েতনাম শিখিয়েছে একসাথে চীনের সাথে বাণিজ্য করো, আমেরিকার কাছে বাজার রাখো, জাপানের সাথে প্রযুক্তি নাও, নিজের সামরিক সক্ষমতা গড়ে তোলো। ভিয়েতনামের কৌশলগত লক্ষ্য শুধু ফাঁদে না পড়া নয়, এমন পরিবেশ তৈরি করো যেখানে দুই পক্ষের মধ্যে বেছে নেওয়ার প্রয়োজন হয় না। মঙ্গোলিয়া শিখেছে দুই পরাশক্তির মাঝখানে থেকেও নিজের স্বাধীনতা রক্ষা করা সম্ভব, যদিও তৃতীয় পক্ষের সাথে সম্পর্ক থাকে। বাংলাদেশের জন্য সেই তৃতীয় প্রতিবেশী হতে পারে জাপান, তুরস্ক, সৌদি আরব, ইউরোপ এবং আমেরিকাও। এই বহুমুখী সম্পর্কই বাংলাদেশের প্রকৃত নিরাপত্তা। বাংলা একটা কথা আছে, একা চলে না পথ, সঙ্গী লাগে। কিন্তু সব সঙ্গীকে বিশ্বাস করলে হয় না, নিজের শক্তিও থাকতে হয়। ভিয়েতনাম সেটা বুঝেছে, মঙ্গোলিয়াও সেটা বুঝেছে। প্রশ্ন হলো, বাংলাদেশ কি এই মুহূর্তের সুযোগ কাজে লাগাবে, নাকি আবার একটি শক্তির ছায়ায় গিয়ে পুরনো ভুল করবে? ইতিহাস দেখছে, যে দেশ মেরুদণ্ড শক্ত করে সেই দেশই টিকে থাকে, যে দেশ অন্যের উপর নির্ভর করে সেই দেশ অন্যের শর্তে বেঁচে থাকে।